নমস্কার সবাইকে। 3টে দিন আর 3টে জাহাজের ওপরে স্ট্রাইক ইউএস দ্বারা, আর 3 জন টোটাল ইন্ডিয়ান ক্রু মেম্বার প্রাণ হারায়। মনে হচ্ছে যেন ইউএস পুরো খুঁজে খুঁজে আমাদের ইন্ডিয়ানসদের ওপরে অ্যাটাক করছে। জুনের 8 তারিখে এমটি ম্যারিভেক্স, জুনের 9 তারিখে এমটি সেটিবেলো, দুটোই হলো অয়েল ট্যাঙ্কার শিপ। ওমানের কাছে ছিল, গালফ অফ ওমানে। একটা স্ট্রেট অফ হরমুজ থেকে বেরিয়ে আসছিল, আর আরেকটা হলো স্ট্রেট অফ হরমুজের দিকে যাচ্ছিল। দুটোতেই 24 জন করে টোটাল ইন্ডিয়ান ক্রু মেম্বার ছিল। বাট সাডেনলি ইউএসএ নেভির সেন্টকামের তরফ থেকে হঠাৎ করে এই 3টে শিপের ইঞ্জিনগুলোর ওপরেই সোজা স্ট্রাইক। প্রথম যে শিপটা মানে জুন 8-এর, সেটা ডোবা শুরু করেছে। বাট 24 জন যে টোটাল ইন্ডিয়ান ক্রু মেম্বার, তাদেরকে অলরেডি রেস্কিউ করা হয়ে গেছে, ওমান রেস্কিউ করেছে। কিন্তু জুন 9-এর যে শিপটা, সেটাতে যে টোটাল 24 জন ক্রু মেম্বার ছিল, তাদের মধ্যে থেকে 3 জন টোটাল ইন্ডিয়ান প্রাণ হারায়। 21 জন ভারতীয়দের টোটাল কোনোভাবে বাঁচানো যায়। যার পরের দিনই আমাদের ভারতের তরফ থেকে ইউএসএর প্রতি স্ট্রং প্রোটেস্ট জানানো হয়, স্ট্রং ডিমার্চে ইস্যু করা হয়। ডিমার্চে মানে বলতে পারেন কড়ি নিন্দা, তার আপার ভার্সন। অ্যাকচুয়ালি দেখুন, দুটো দেশের মধ্যে ডিপ্লোম্যাটিক রিলেশনে এক একটা লেভেল রয়েছে। প্রথম লেভেলটা হলো লো লেভেলের, সামান্য জাস্ট রুটিন কমিউনিকেশন। দেন তারপরেই হলো কনসার্ন রেজ করা, প্রোটেস্ট করা, কন্ডেম করা ইত্যাদি। থার্ড লেভেলটা হলো প্রত্যেকটা দেশে যে অন্য একটা দেশের রাষ্ট্রদূতরা থাকে, তাদেরকে সামান করা। মানে দেখেন, আমাদের ভারতে যেরকম স্বর্গীয় গড় আছেন, ইউএসএর অ্যাম্বাসেডার, বলতে পারেন সেই অ্যাম্বাসেডারদের সামান করা। দেন লাস্ট লেভেলটা হলো একেবারে ব্রেকিং পয়েন্ট, অ্যাম্বাসেডারকে সোজা জানিয়ে দেওয়া দেশ থেকে বেরিয়ে যাবে 48 থেকে 72 ঘন্টার মধ্যে। রিসেন্টলি দেখেছিলেন যেটা অ্যাকচুয়ালি ক্যানাডার ক্ষেত্রে হয়েছিল। সো আমাদের ভারত রয়েছে লেভেল 2-তে, কড়ি নিন্দা। স্ট্রংভাবে প্রোটেস্ট করেছে আমাদের ভারত ইউএসএর কাছে। ইউএসএর বর্তমান যে অ্যাম্বাসেডার, তিনি এই মুহূর্তে আমাদের ভারতে নেই। সো তার জায়গায় বর্তমানে সেই জায়গাটাকে যে ফিল করছে, যে ডিপ্লোম্যাটটা সেই কাজটা করছে, তাকে অ্যাকচুয়ালি সামান করা হয়েছে। দিয়ে ক্লিয়ারভাবে জানানো হয় আমাদের ভারতের কনসার্নটা, প্রপার প্রোটেস্ট করা হয় আমাদের ভারতের তরফ থেকে ইউএসএর কাছে। সো তার রেজাল্টটা কি হয়? রেজাল্টটা হলো তার পরের দিনে আবার আরও আরেকটা জাহাজে ইউএসএ নেভি দ্বারা সোজা স্ট্রাইক। আবার সেই একইভাবে সেই ইঞ্জিনের স্ট্রাইক। জুন 11 এমটি জলভীর, সেটা তো আবার 20 জন টোটাল ইন্ডিয়ান ক্রু মেম্বার ছিল। বাট লাকিলি এইবারে সবাইকেই টোটাল রেস্কিউ করা যায়। তারপর আবার দেখুন, ইউএস আবার এই যে স্ট্রাইকগুলো করছে, এগুলোর আবার প্রপার ফুটেজও আবার রিলিজ করছে। মানে দেখেন, এতদিনে বেশ ভালো মতন করে বুঝতে পেরে গেছেন ইউএসএর সেন্টকাম কোনো একটা জায়গায় স্ট্রাইক করার পর কিভাবে আনসিন ফুটেজ হিসাবে রিলিজ করে সেই স্ট্রাইকটার। ঠিক সেরকমভাবেই এই 3টে শিপকে যে স্ট্রাইক করেছে, সেইগুলোরও ফুটেজ প্রপারলি রিলিজ করেছে। মানে মনে হচ্ছে যেন তারা অ্যাকচুয়ালি এই 3টে শিপকে স্ট্রাইক করে এনজয় করছে। প্রত্যেকটা জাহাজকেই স্ট্রাইক করা হয়েছে একেবারে ঠিক ইঞ্জিনে, যাতে সাথে সাথেই জাহাজটা পুরোপুরি অকেচো হয়ে যায়। সাথে প্রত্যেকটাতেই আবার ইন্ডিয়ান সেলার্সরাই ছিল, 24, 24 আর লাস্টেরটাই 20। ইউএসএর এখানে মন্তব্যটা কি কারণে এই জিনিসগুলো ইউএস করছে? অ্যাকচুয়ালি দেখুন, ইউএসএর বক্তব্য হলো এই শিপগুলো নাকি অ্যাকচুয়ালি স্যাংশন শিপ। তাও আবার স্যাংশন করা যে ইরানের কোস্টাল জোনগুলো, সেইখানের দিকেই অপারেট করছিল। ইউএস প্রথমে ওয়ার্নিং দেয়, এই শিপগুলোর পাইলটরা সেটা শোনে না, যে তারপর ইউএস সোজা স্ট্রাইক করে দেয়। এটাই হলো ইউএস এর তরফ থেকে প্রপার অফিসিয়াল বক্তব্য। বাট এদিকে দেখুন, আমাদের ভারতের ফরওয়ার্ড সিমেন্স ইউনিয়ন, তার যে জেনারেল সেক্রেটারি মনোজ যাদব, তার তরফ থেকে প্রপারলি বলা হয় যে শিপগুলো অ্যাকচুয়ালি স্ট্রেট অফ হরমুজের দিকে যাচ্ছিল না, বা স্ট্রেট অফ হরমুজ থেকেও বেরোচ্ছিল না। অ্যাকচুয়ালি শিপগুলো সবকটাই স্টেশন ছিল, অ্যাঙ্কার ছিল। তার উপর ইউএস যে এই স্ট্রাইকগুলো করেছে, তার আগে কিন্তু কোনো রকম ওয়ার্নিং শটও ইউএস ফায়ার করেনি। যেগুলো দেখেন নর্মাল একটা রুল হয়, যে কোনো একটা প্রপার শিপের ওপরে স্ট্রাইক করার আগে একটা ওয়ার্নিং শট দেওয়া হয়, সেটা এই 3টে শিপের ক্ষেত্রে করা হয়নি। তার উপর তার মতে তিনি কোনোভাবেই বিলিভ করতে পারছেন না যে ইউএস অ্যাকচুয়ালি কোনোভাবেই জানতো না যে এই শিপগুলোতে কোন দেশের ক্রু মেম্বাররা অ্যাকচুয়ালি রয়েছে। তিনি বলেছেন যে 101%-এর ওপরেও তিনি শিওর যে ইউএস প্রপারলি জানতো যে এই শিপগুলোতে ইন্ডিয়ান ক্রু মেম্বাররাই রয়েছে। ইউএস প্রপারলি এটাও জানতো যে কতজন করে অ্যাকচুয়ালি ক্রু মেম্বার রয়েছে। কারণটা দেখুন, যতগুলো সব কমার্শিয়াল ভেসেলগুলো হয়, সেগুলো যে এই পুরো ওয়ার্ল্ডের যতগুলো চোক পয়েন্ট রয়েছে,
সেগুলোর দিকে যখন অ্যাপ্রোচ করে তখন তার আগে নিজেদের ক্রু মেম্বার্সদের ডেটাগুলো সাথে আবার অন্য সব ইনফরমেশন গ্লোবাল ডেটাবেসে ইনপুট করে দেয়। ফলে সবাই অ্যাকচুয়ালি বেশ ভালো মতন করে বুঝতে পেরে যায় যে সেই শিপটাতে কোন দেশের ন্যাশনালিস্ট অ্যাকচুয়ালি রয়েছে। তারপর আবার দেখুন, ইউএসএ নেভি অ্যাডভান্স সব ইকুইপমেন্টস ইউজ করে। এই ওয়ার্ল্ডের যাবতীয় যত রকমের ইনফরমেশন পাওয়ার দরকার সেই সব ধরনেরই ইনফরমেশন ইউএস নেভি রিসিভ করে। ইম্পসিবল এটা যে ইউএসএ নেভি কোনোভাবেই জানতো না যে এই শিপগুলোতে ইন্ডিয়ানসরা রয়েছে। তারপর আবার ইউএসএ তরফ থেকে যে বক্তব্যটা যে 3টে শিপই হলো স্যাংশন, সেটাও কিন্তু আবার সত্যি না। 2টো শিপ অ্যাকচুয়ালি শুধুমাত্র ইউএসএ দ্বারা স্যাংশন, প্রপার কিন্তু ইউএন দ্বারা না। তারপর আবার লাস্ট মানে জুন 11 যে শিপটা সেটা আবার কোনোভাবেই কিন্তু স্যাংশন না, এমনকি ইউএসএ দ্বারাও স্যাংশন না। মানে বুঝতে পারছেন, এটা টোটালি ডেলিবারেট ব্যাপার বলেই মনে হচ্ছে। আমি বলছি না, বাট সিচুয়েশনগুলো কিন্তু এই দিকেই ইঙ্গিত দিচ্ছে। সো যদি এটা ডেলিবারেট হয় তাহলে ইউএস এই জিনিসগুলোকে অ্যাকচুয়ালি করছে কি কারণে, তাই না? ওয়েল দেখুন, রিসেন্টলি খুবই ইম্পর্টেন্ট 2টো ইভেন্ট হয়েছে। আমাদের ভারত ওমানের সাথে ডিপ সি গ্যাসের পাইপলাইন নিয়ে কাজ করা প্রপারলি শুরু করে দিয়েছে, যার ফলে আমাদের ভারত আরবের সব দেশগুলো থেকে ডাইরেক্টলি ডিপ সি পাইপলাইনের মাধ্যমে ন্যাচারাল গ্যাস রিসিভ করবে। ফলে গালফ অফ ওমানের দিকে, স্ট্রেট অফ হরমুজের দিকে আমাদের ভারতকে এই গ্যাসের জন্য এক্সট্রা করে আর কোনো জাহাজকে পাঠাতে হবে না। ওয়ার টাইম সিচুয়েশনে আমাদের ভারতকে গ্যাসের ব্যাপারটা নিয়ে ভাবতে হবে না। না কোনো এক্সটার্নাল প্রেশার, না কোনো ডিলে, না অন্য কিছু। পুরোপুরি এই গ্যাসের ব্যাপারটা নিয়ে আমাদের ভারত তাহলে ইন্ডিপেন্ডেন্ট পলিসিকে ফলো করতে পারবে। তারপর আবার স্টারলিংক রিলেটেড অ্যানাউন্সমেন্ট সেই একই দিনে জুনের 9 তারিখে নিউজটা ব্রেক করেছিল। আমাদের ভারতের সাথে অ্যাকচুয়ালি দীর্ঘ সময় ধরেছে স্টারলিংক নিয়ে কথা চলছিল। সেই স্টারলিংককে অ্যাপ্রুভাল দেওয়ার ব্যাপারটা নিয়ে টোটালি হোল্ড লাগিয়ে দেওয়া হয়েছে ন্যাশনাল সিকিউরিটি রিলেটেড মেজর কনসার্নকে রেজ করে। মানে দেখুন, এই পুরো ওয়ার্ল্ডে স্টারলিংকের ব্যাপারটা নিয়ে কিন্তু বেশ অনেকগুলো দেশই কনসার্ন রেজ করে যাচ্ছে। মেজর সিকিউরিটি চ্যালেঞ্জ হিসেবে সামনে রেখেছে বেশ অনেকগুলো দেশই এই স্টারলিংককে। সো সেসব জিনিসকেই মাথায় রেখে আমাদের ভারতও প্রপার অ্যাপ্রুভাল দেওয়ার ব্যাপারটা নিয়ে হোল্ড লাগিয়ে দিয়েছে। সো স্টারলিংক যদি ঢুকতেই না পারে তাহলে আমাদের ভারতের উপরে স্পাইং করারও কোনো অপশান নেই, আমাদের ভারতের উপরে কোনোভাবে কোনো কন্ট্রোল গেইন করারও কোনো অপশান নেই। বুঝতেই পারছেন, আমাদের ভারত যে এই 2টো স্টেপকে নিয়েছে, দুটোই হলো প্রপার ইন্ডিপেন্ডেন্ট পলিসিকে ফলো করে, কোনোভাবেই অন্য কোনো দেশের উপরে নির্ভর না, যেটা অ্যাকচুয়ালি ইউএসের ক্ষেত্রে কোনোভাবে মান্য না। সো বলতে পারেন তার জন্য স্ট্রাইক। রিসেন্ট সময়ে যা যা কিছু ঘটেছে, যা যা ইভেন্ট হয়েছে, তা থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ইউএস চায় যে নিজেদের ক্যাম্পে আমাদের ভারতকে প্রপারলি নিয়ে ফেলুক, বাট আমাদের ভারত ইউএসের রুলগুলোকে ফলো করবে। ইন্ডিপেন্ডেন্ট ভারত সেটা ইউএসএ ক্ষেত্রে কোনো অপশানই না। নাও এবার ব্যাপারটা হলো আমাদের ভারত এরপর তাহলে এর রিপ্লাইটা কিভাবে দিতে পারে। ওয়েল দেখুন, এরপর বড় একটা পসিবিলিটি রয়েছে প্রপার ইউএসএ যে অ্যাম্বাসেডার টু ইন্ডিয়া সার্গিও কর তাকেই সামন করার। দেন তারপর আবার রিসেন্টলি G7 এর মিটিংয়ের ব্যাপারেও কথা উঠছে, যেখানে কিনা ট্রাম্প আর আমাদের মোদিজি তাদের মধ্যে মিটিং হওয়ারও কথা রয়েছে। বাট আমাদের MEA রণধীর জয়সওয়াল তাকে যখন এই ব্যাপারটা নিয়ে কোশ্চেন করা হয়, তখন তিনি যে উত্তরটা দেন তাতে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে হয়তো আমাদের মোদিজি ট্রাম্পের সাথে এই মিটিংটাকে অ্যাভয়েড করতে পারেন। মনে হয় না আর আমাদের মোদিজি এই ট্রাম্পের সাথে মিটিং করতে চাইবেন। মেজর একটা ডিপ্লোম্যাটিক ফল আউট হতে চলেছে আমাদের ভারত আর আমেরিকার মধ্যে।